কোনো অভয়া আন্দোলনকে যদি গলার টুটি চিপে ধরে হত্যা কেউ করেছে তাহলে জুনিয়র ডাক্তার। তথ্য প্রমাণ লোপাট হয়েছে প্রশাসনিকভাবে। তা প্রশাসনের মাথাটা কিভাবে নির্বাচিত হচ্ছে? রাজনৈতিকভাবে। নবান্ন অভিযান বিজেপির অভিযান, নবান্ন অভিযানে থাকবো না বলে এই শাসক দলকে অক্সিজেন জোগালো এই জুনিয়র ডাক্তাররা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসের সর্ববৃহৎ অরাজনৈতিক আন্দোলন ছিল কি তৃণমূল কংগ্রেসের এজেন্ট হয়ে এই জুনিয়র ডাক্তাররা কাজ করেছে। আমি আবারও বললাম, প্রথমত অঙ্কনদা, বাংলা হ্যান্ডে তোমায় স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নের দিকে যাচ্ছি, আমরা গতকাল দেখলাম যে কলকাতার নির্দিষ্ট একটি ক্রসিংয়ের নাম পরিবর্তন করে অভয়া ক্রসিং রাখা হবে, এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাক্তারদের তরফ থেকে। এর আগেও আমরা দেখেছিলাম 8ই আগস্টের পরপর মুখ্যমন্ত্রী বলেছিলেন আরজি করের একটি আবাসনের নাম অভয়ার নামে রাখা হবে। অভয়ার নামে ক্রসিং একটি কোনো রাস্তার নাম রাখলে কিংবা আবাসনের নাম রাখলেই কি বিচারের জন্য যে এতদিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলন কি সঠিক পথে এগোবে বলে মনে করছেন আপনি? দেখুন, নামটা রাখা বা এই ধরনের একটি মর্মান্তিক ঘটনার স্মৃতিটা রেখে দেওয়া, আমি মনে করি এটা একটি স্বাগত জানানোর মতোই সিদ্ধান্ত। সে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন বা জুনিয়র ডাক্তাররা নিন, কিন্তু ডাক্তারদের যে অ্যাপ্রোচটা ছিল, ডাক্তাররা যদি প্রথম দিনেই পোস্টমর্টেম রিপোর্টে, এই জুনিয়র ডাক্তাররাই তো সই করে স্যাটিসফাইড লিখেছিল, যদি সেই দিন পোস্টমর্টেম রিপোর্টে তারা নিজেদের দায়িত্বটা পালন করতে পারতো, যদি তারা সেই দিনকে দাঁড়িয়ে অন্তত, তারা পরবর্তীকালে তারাই অভিযোগ করেছে যে এটা সম্পূর্ণ অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত পোস্টমর্টেম, এবং পোস্টমর্টেমের যে ত্রুটিপূর্ণ চরিত্র, তার জন্য আমরা দেখেছি যে আজ অবধি অভয়ার খুন ধর্ষণ মামলার পূর্ণাঙ্গ তদন্তটা বা বিচারটা আমরা এখন অবধি পেলাম না। সেইখানে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতো, তাদের যথোপযুক্ত, তাদের প্রফেশনাল এথিক্সটা বজায় রাখতো, তাহলে মনে হয় এতদিনে বিচারটা ওই আমার দুর্ভাগা দিদি পেয়ে যেত। এর আগেও দেখেছি আমরা ডাক্তারদেরকে বারবার পথে নামতে, আবার কিছুদিনের জন্য তাদের সেই আন্দোলন কোথাও গিয়ে থেমেছিল, আবার তার আন্দোলন শুরু করেছেন, ধর্ণা শুরু করেছেন। এই যে বিগত কয়েক সপ্তাহ ধরে তাদের এই ধরনের যে আন্দোলন বা পথে নেমে যে বিক্ষোভ, সেই বন্ধ ছিল বিক্ষোভগুলি, তারপরে হঠাৎ করে আন্দোলনে জেগে ওঠা, ডাক্তারদের আন্দোলনে জেগে ওঠা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, অভয়া আন্দোলনকে যদি গলার টুটি চিপে ধরে হত্যা কেউ করেছে তাহলে জুনিয়র ডাক্তাররা। প্রথম থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেই আন্দোলনের সাথে সংযুক্ত হতে না দেওয়া, প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তার নেতৃত্বকে, আমরা তো কেউ পতাকা ধরে ওখানে বিজেপির ঝান্ডা নিয়ে বলিনি যে সবাইকে বিজেপি করতে হবে, কিন্তু কোনো সরকার বিরোধী আন্দোলনে রাজ্যের বা কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলকে স্পেস দিতেই হয় আন্দোলনটাকে জীবিত রাখার জন্য। তারা তো চিকিৎসক, তারা তো একটা জানে যে আপনার এই যে দেখুন, ওরা কি প্রশ্ন তুলেছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে প্রশাসনিকভাবে। তা প্রশাসনের মাথাটা কিভাবে নির্বাচিত হচ্ছে? রাজনৈতিকভাবে। ওরা বলেছিল কি যে রেস্ট রুম ভালো ছিল না, পরিকাঠামোর অভাব ছিল, তো অনকল রুম ছিল না। তো এই পরিকাঠামোগত যে ত্রুটি, সেইগুলোর কারণ কি ছিল? স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। তো সার্বিক ব্যর্থতা বা সার্বিক যখন আপনার সলিউশনটা পলিটিক্যালি খুঁজতে হবে, আমরা অরাজনৈতিক বলে অরাজনীতির মোড়কে মাওবাদী নেতাদের সামনে রেখে, ওই উগ্র বামপন্থী নেতাদের ন্যারেটিভকে হাওয়া দিয়ে, কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুলে, মণিপুর মাঙ্গে আজাদি স্লোগান তুলে, ইনকালাব জিন্দাবাদ স্লোগান তুলে আন্দোলনটাকে তো হত্যা করে দিয়েছে এই জুনিয়র ডাক্তাররা। সেদিন যদি আন্দোলন, আপনি দেখবেন 14ই আগস্ট যেদিন সমস্ত মানুষ, তখনও জুনিয়র ডাক্তাররা সেইভাবে মাঠে নামেনি, 14ই আগস্টের যে সারা বাংলা তথা সারা দেশ জুড়ে যে আন্দোলনের স্পিরিটের প্রতি সাধারণ মানুষের যে 8 থেকে 80-র যে রেসপন্স ছিল, সেটা দেখার পর এক শ্রেণীর বামপন্থী নেতার মদতে, এক শ্রেণীর মাওবাদী নেতার বুদ্ধিতে জুনিয়র ডাক্তাররা একটা নিজস্ব, একটা স্মল সংখ্যক একটা আন্দোলনের মধ্যে, একটা সীমিত জনগোষ্ঠীর আন্দোলনে এটাকে পরিণত করে। 14ই আগস্টের পরবর্তী যে আন্দোলনগুলো জুনিয়র ডাক্তাররা করেছে, প্রত্যেক দিন মিছিলের সংখ্যা কমতে শেষে 100-150-তে দাঁড়িয়ে গেছে।
তো তারপরে ওরা ব্লান্ডার কি করলো, যখন নবান্ন অভিযান একদল ছাত্র ডাক দিল, ওরা তো বলতেই পারতো যে দেখুন ভাই, নবান্ন অভিযানে কোনো পতাকা নেই, দেশের পতাকা আছে, আমরা যাব। নবান্ন অভিযান বিজেপির অভিযান, নবান্ন অভিযানে থাকবো না বলে এই শাসক দলকে অক্সিজেন জোগালো এই জুনিয়র ডাক্তাররা। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং করে প্রথমে ঢুকে পড়লো, ওই প্রথমে দাবি করলো সিসিটিভি চাই, সিসিটিভি চাই, সিসিটিভির ফুটেজ নিয়ে আমরা বসে তারপর আলোচনা হবে। তারপর বিনা সিসিটিভিতে বিনা কোনো শর্তে ওনার সাথে সেটিং করতে চলে গেল। আমাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে, কোনো এক চ্যানেলে গিয়ে কোনো এক চ্যানেলের শীর্ষ সাংবাদিকের মধ্যস্থতায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কিছু নেতা, 2-3 জন নেতার সেটিংয়ের জন্য পুরো আন্দোলন, পুরো এই সরকার বিরোধী যে জনরোষ, সেটাকে বিপথে পরিচালিত করে দিয়েছে এবং তারা বিভিন্নভাবে পুরস্কার পেয়ে গেছে এবং আগামী দিনে পুরস্কার পাবে। তো এই জায়গাতে এই পুরো আন্দোলনটাকে নষ্ট করেছে এই জুনিয়র ডাক্তাররা। আজকে বুঝতে হবে, অভয়া আন্দোলন মানে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসের সর্ববৃহৎ অরাজনৈতিক আন্দোলন ছিল, কিন্তু অরাজনীতির নাম করে সেটাকে মাওবাদী এবং আরবান নকশালদের আন্দোলনে পরিণত করেছে এই জুনিয়র ডাক্তাররা। তো যার পরিণতি আমরা দেখতেই পাচ্ছি আজকে কি হয়েছে। দাদা, পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে বাম শূন্য রয়েছে, কিন্তু সেই বামেদের স্বাগত জানিয়েছে বারবার জুনিয়র ডাক্তাররা, অথচ বিজেপি কিংবা তৃণমূল যখন মুখ্যমন্ত্রী পর্যন্ত যখন গেছিলেন আন্দোলনে, তখন তাকে একেবারে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। আপনাকে তো আমি প্রথমেই বললাম, আসুন না আপনি এইবার তাহলে বলতে হবে, এই যে অনিকেত মাহাতো, এর আপনি রাজনৈতিক মতাদর্শ কি বা এ কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত দেখুন, বামপন্থী ছাত্র সংগঠন। এই যে দেবাশিস হালদার, কোন ছাত্র সংগঠনের সাথে যুক্ত, বামপন্থী ছাত্র সংগঠন। এই বামপন্থীরা মানে এরা হচ্ছে বলে সেই বামপন্থী যারা আবার নো ভোট টু বিজেপি করে, যারা আবার 24 সালের আগে না বিজেপিকে রুখতে তৃণমূলকে ভোট দাও বলে, এরা তো ওই সেটিং বামপন্থী। ফলে সেটিং বামপন্থীদের, এদের আবার দিল্লিতে জোট রয়েছে সিপিএম আর তৃণমূলের সাথে, বেশ এখানে কুস্তি, দিল্লিতে দোস্তির সম্পর্ক। এরা তো পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হয়ে কাজ করেছে। আমি তো আবারও বললাম, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন ভেঙে যাওয়া, আন্দোলনের ব্যর্থতার দায় নিতে হবে। আজকে বলুন তো, জয়নগরের ঘটনা 61 দিনের মধ্যে বিচার হলো, কি করে হতে পারলো? জয়নগরের সাধারণ মানুষের সাথে অগ্নিমিত্রা পাল ওই হাসপাতালের সামনে দাঁড়িয়ে ধর্ষিতা, খুন হয়ে যাওয়া নাবালিকার দেহটাকে আটকাতে পেরেছিল, সংরক্ষণ করতে পেরেছিল, দ্বিতীয় পোস্টমর্টেম করতে পেরেছিল। আমাদের জেলা সভাপতি জয়নগরের, তার পুরো টিম ওখানে পুলিশের লাঠিকেও রাস্তায় দাঁড়িয়েছিল। এখানে মীনাক্ষী মুখার্জি এত শুধুমাত্র গাড়ি আটকেছি, গাড়ির সামনে 1 মিনিট উনি পলিটিক্যাল স্টান্ট করে নিয়ে গাড়িটাকে ছেড়ে দিলেন, যাও গাড়িটা যাও। জুনিয়র ডাক্তাররা, আপনারা তো এই ক্রাইমটা সম্পর্কে সবথেকে বেশি ওয়াকিবহাল যে দেহটাকে প্রিজার্ভ করা দরকার সেকেন্ড পোস্টমর্টেমের জন্য, আপনারা প্রিজার্ভ করলেন না কেন, আপনারা আটকালেন না কেন? তারপর করে আপনারা আপনার পলিটিক্যাল ন্যারেটিভটাকে চরিতার্থ করবেন। তৃণমূল কংগ্রেসের এজেন্ট হয়ে এই জুনিয়র ডাক্তাররা কাজ করেছে। আমি আবারও বললাম, বিজেপি এমন একটা অবস্থানে ছিল, আমরা তো বলেছিলাম, আমাদের সভাপতি, একমাত্র সভাপতি যে বলেছিল ঝান্ডা ছাড়া যদি সেখানে মোহাম্মদ সেলিমও থাকে বিজেপির সমর্থন সিপিএমের প্রতি থাকবে। আমরা তো খোলা মনে বলেছিলাম যে আপনারা সমর্থন নিন, 40% ভোট আছে, তৃণমূল বিরোধী 70% ভোট আমাদের কাছে। আপনি সেই জনগোষ্ঠীকে দূরে রেখে আপনি যদি একটা আন্দোলন চালাতে যান, তাহলে সরকার বিরোধী আন্দোলন কি হবে? ওই ঘোড়ার ডিম অশ্বডিম্ব প্রসব হবে। নৈহাটিতে দাঁড়িয়েছিল বাম, ঐক্যবদ্ধ বাম কত পেল? 4% ভোট পেল। ওইটাই তো ওদের পরিণতি। দাদা, ফিরহাদ হাকিম দাবি করছেন যে বাংলায় কোনো জঙ্গি নেই, অথচ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের সাথে তৃণমূল পঞ্চায়েত কিংবা তৃণমূল কাউন্সিলের ঘনিষ্ঠতা রয়েছে। ফিরহাদ হাকিম বলছেন, ফিরহাদ হাকিম তো নিজেই মিনি পাকিস্তান তৈরি করেছেন। এটা তো আমরা কেউ বলিনি, বিজেপির কেউ বলেনি। উনি তো পাকিস্তানের সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন, আসুন দেখে যান আমার কনস্টিটুয়েন্সিতে মিনি পাকিস্তান তৈরি হচ্ছে। তাহলে মিনি পাকিস্তান যে তৈরি করেন, পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, মিনি পাকিস্তানে জঙ্গি থাকবে, তাহলে জঙ্গিদেরকে তৈরি করেছে কে? ববি হাকিমই তৈরি করেছে। এবার কখনো আপনি পাকিস্তানকে কখনো বলতে শুনেছেন, হ্যাঁ মাসুদ আজহারকে আমরা তৈরি করেছি, হ্যাঁ আজমল কাসাব আমাদের? জঙ্গিদের আকা, জঙ্গিদের বাবা, তারা তো কখনো তার ওই জঙ্গি সন্তানকে স্বীকার করে না। ফিরহাদ হাকিমও তাই বলছেন যে কোনো জঙ্গি নেই। জঙ্গিদের তো তৈরি করছে, জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে, জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, জঙ্গিদের বেড়ে ওঠার সুযোগ দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস, এই ফিরহাদ হাকিম, এই সিদ্দিকুল্লাহরা।
ফিরাদ হাকিম বলছেন যে উর্দু শিখে আসতে, সাংবাদিকদের বলেছেন তিনি। বাংলায় দাঁড়িয়ে উর্দু শিখে কি লাভ রয়েছে? আমাদের দুর্ভাগ্য হলো এই উর্দুভাষী একজন বহিরাগতকে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে দিয়েছেন শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করতে, শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকটা পাওয়ার চক্করে আজকে 7,000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের মধ্যে। এবং এরপর যা পরিস্থিতি বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে কাশ্মীরের পথে যাচ্ছে। কাশ্মীর থেকে যেমন কাশ্মীরি পণ্ডিতদের, হিন্দু পণ্ডিতদের লাথি খেয়ে পালিয়ে আসতে হয়েছিল, আমাদের পরিণতি তাই হবে। একবার আমরা উদ্বাস্তু হয়েছি, আরেকবার আমাদেরকে উদ্বাস্তু হতে হবে। আমরা উদ্বাস্তু 2.0 অভিযান শুরু করছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা দেখুন, জায়গায় জায়গায় দেখুন আপনি, সেখানে হিন্দুরা থাকতে পারছে, ঘর বাড়ি বিক্রি করে দিয়ে চলে আসতে হচ্ছে। আজকে আপনি রাস্তার নামে দেখবেন যে হিন্দু নাম রয়েছে, রাজা অমুকচন্দ্র স্ট্রিট, সেই রাস্তায় আপনি গিয়ে যান, রাজাবাজারের রাস্তাগুলো দেখুন, সমস্ত রাজাবাজারের রাস্তার নাম হিন্দু ব্যক্তিদের নামে। রাজাবাজারে হিন্দু পাবেন, মেটিয়াবুরুজে হিন্দু পাবেন, কোথাও আপনি হিন্দু পাবেন না। তো এইটাই তো করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলুন তো, একটা বাঘ পুষেছেন। প্রত্যেক দিন মমতা গ্রামের সেই মহিলা যে প্রত্যেক দিন বেরোয় একটা বাঘকে নিয়ে এবং এক একজন মানুষকে খাওয়ায়। এবার গোটা গ্রাম শূন্য হয়ে গেছে। এইবার সেই বাঘের খিদে পেয়েছে, বাঘ সেই মহিলাটাকেই খেয়ে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি তাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম ভোট ব্যাংকের তোষণের স্বার্থে যে মুসলিম মৌলবাদীদের বাঘের ওপর পিঠে চেপে বসেছেন, একদিন এই গুঁতোতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসন ছাড়তে হবে, নবান্ন ছাড়তে হবে। মুসলিমদের আজকে ডিমান্ড দেখুন না, মুসলিম নেতাই যে ফিরাদ হাকিম, তিনি কি বলছেন? তিনি বলছেন যে 50% আমরা ক্রস করব মুসলিমরা, আমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফের সম্পত্তি। আমার কালীঘাট মন্দির, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো গোটা বলতে পারে একে তারপরেও শোকজ না করে দলের মধ্যে রেখে দিচ্ছে। তাহলে কালকে তো বলবে আপনার বাড়ি ওয়াকফ দিয়ে দিন, আল্লাহর নামে আপনি দিয়ে দিন সম্পত্তিটা। হচ্ছে তো এটা ঘটনা। এই যে ওয়াকফ বলার পরেও কত বড় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের 37টা প্লট করেছেন কালীঘাটে, পুরোটা তো আজকে সিদ্দিকুল্লাহ দাবি করে নিয়েছে যে আমাদের। এবার তাহলে কোথায় যাবে কার্তিক ব্যানার্জির ফ্যামিলি, কোথায় যাবে অভিষেক ব্যানার্জির ফ্যামিলি? আজকে তোষণ করে ভালো লাগছে, আজকে ক্ষমতায় আছেন, একদিন তো এমন অবস্থা হবে। এই হাসিনা 2021, 2022 একটু করে ইসকন আক্রান্ত হচ্ছিল, সেদিনকে আমরা সতর্ক করেছিলাম আটকান, নাহলে কিন্তু পরিণতি আপনার সর্বনাশা হবে। আটকাননি, আজকে তারা খেয়ে পালিয়ে আসতে হয়েছে ভারতে। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্বাস্তু হয়ে বিজেপি শাসিত কোনো গুজরাটে আশ্রয় নিতে হবে। কারণ সেদিন এই সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম ওনাকে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী নয়, কাউন্সিলর বানাবে না পাড়ার। দাদা, কেন্দ্রে ইন্ডি জোটের ভাঙন শুরু হয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে রীতিমতো আপ নেতারা সরব হয়েছেন। সেক্ষেত্রে কেন্দ্রে যে ইন্ডি জোটের যে ভাঙন, সেই ভাঙন 2026-এ রাজ্যের বিধানসভায় কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইন্ডিজোটটা হচ্ছে খুব সুন্দর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইন্ডিজোট হলো ভোট ভাগের জোট। তৃণমূল বিরোধী মানুষগুলোকে এক জায়গায় ভোট দিতে দেব না, এই কনফিউজ করে দেবে যে সেটিং বলে। আরে আজব কথা, বিজেপি তৃণমূল সেটিং, অথচ সীতারাম ইয়েচুরি, প্রয়াত নেতা, শ্রদ্ধেয় নেতা সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসছেন। ডি রাজা সিপিআইয়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কোলাকুলি করছেন। তো কিন্তু অথচ এই রাজ্যে এসে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা বলবে না বিজেপির বিরোধী, আমরা তৃণমূলের বিরোধী, আমরা তৃণমূল বিরোধী মানুষটা আমাকে ভোট দাও। ঠকেছে। আজকে তৃণমূল বিরোধী মানুষ প্রায় 60% মানুষ এই পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী ভোট দিয়েছিল লোকসভায়, কিন্তু তৃণমূল 29টা আসন কি করে পেল? সৌজন্যে সিপিএম। এই সিপিএম 16টি সিটে তৃণমূল বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে এবং তার পুরস্কার আপনি দেখতে পেয়েছেন। ওই 21শে জুলাইয়ের ফাইল থেকে বলুন, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে সারদা রোজভ্যালির মামলা বলুন, আচ্ছা গৌতম দেবের বিরুদ্ধে হিটকোর চুরি কেলেঙ্কারি বলুন, সব কেলেঙ্কারি সিপিএমের একটাও ফাইল খুলেছে মমতা ব্যানার্জি? একটাও ফাইল? এই যে তন্ময় ভট্টাচার্যকে নিয়ে এত কথা হলো, শ্লীলতাহানি করেছে, এই করেছে, মহিলা সাংবাদিকের বিরুদ্ধে। শ্লীলতাহানি করলে ওই সায়ন্তিকা দেবী, বরানগরের বিধায়িকা, তিনি মিছিল করলেন, কুণাল ঘোষ, দেবাংশু সব ভাট বকলো সারাদিন ধরে। তার পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তো পুলিশ মন্ত্রী কেন একজন শ্লীলতাহানি করা সিপিএম নেতাকে জেলে ভরলেন না? এক রাত জেলে ভরলেন না কেন? সেটিং।
সিপিএমের বিরুদ্ধে এত এত ফাইল। সুশান্ত ঘোষ নাকি একজন মহিলাকে চাকরি দেওয়ার নাম করে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে। এ তো গ্রেফতারযোগ্য ধারায় তাকে অ্যারেস্ট করা উচিত। করেছে সেটিং, অর্থাৎ সিপিএমের বড় বড় মাথাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তারা ভোটের সময় বিজেপি তৃণমূল সেটিং বলে ভোট কাটবে, এবং ভোট কাটার পর দেখেছিলেন না এই গণশক্তি 5ই জুন বলেছিল বড় করে যে আমরা ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে 30টা আসন পেয়েছি। আরে তুমি কটা পেয়েছো? আমি পেয়েছি 0, তাহলে আমরা 30 কেন? এই চক্করে পড়বেন না। এদের একটাই লক্ষ্য, এখানে কুস্তি দিল্লিতে দোস্তি। এরা এখানে ভোট ভাগ করে তৃণমূলকে রাখবে ক্ষমতায়, আর দিল্লিতে এরা একসাথে ক্ষীর খাবে। এই চক্করে যাবেন না। এই ইন্ডিজোট তো যেদিন শুরু হয়েছে তারপর দিন থেকে ভাঙতে শুরু হয়েছে, পরপর ভেঙে চলেছে। নীতিশ কুমার বেরিয়ে গেছে, জয়ন্ত সিং বেরিয়ে গেছে, আরও সব বেরোচ্ছে। তো এর কোনো ফিউচার নেই। যদি ভোট দিতে হয়, যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হয়, একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। দাদা, আবারও নন্দীগ্রামে তৃণমূল নেতা খুন, এবং তৃণমূলের অভিযোগ রয়েছে যে বিজেপির কর্মীরাই খুন করেছে তৃণমূল নেতাকে। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএমকে রাজ্য থেকে সরিয়ে তিনি রীতিমতো নন্দীগ্রামের জন্যই ক্ষমতায় এসেছেন। 26 নির্বাচন রয়েছে, নন্দীগ্রাম আস্তে আস্তে করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিগত কয়েকদিন আগেও দেখলাম যে তৃণমূল নেতা খুন হয়েছে বলে এমন দাবি করেছিলেন, শহীদ হয়েছেন বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ। 26 নির্বাচনের আগে নন্দীগ্রামের যে উত্তপ্ত রাজনৈতিক আঁচ, সেই আঁচে এই রাজ্যে রাজনৈতিক দিক থেকে কতটা পালাবদল হতে সক্ষম হবে বলে মনে করছেন? দেখুন, আগের দশকে তৃণমূলের দুর্নীতির শহীদ হয়েছিল কুণাল ঘোষ। এই দশকে তৃণমূলের এই সূর্য ডোবার রাজনীতির শহীদ হবে কুণাল ঘোষ। আমার কাছে যতটুকু খবর রয়েছে, কুণাল ঘোষকে শহীদ করা হবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে। এবং কুণাল ঘোষ 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিলেন। এইবার লোকসভায় দেবাংশু নন্দীগ্রাম থেকে 8,500 ভোটে হেরেছে। কুণাল ঘোষ সেটা 80,000-এ হারবে। এবং এই জন্য কুণাল ঘোষ কী করছে? কুণাল ঘোষ এখন যে কিছু হচ্ছে ওদের মধ্যে, এই কুণাল ঘোষের সামনেই তো তৃণমূলের নেতারা নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে চুলোচুলি করেছিল। কাকে তিনি দোষ দিয়েছিলেন তখন? কুণাল ঘোষকে কি বলিকা বাকরা করা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন? আমি তো বললাম তো, তৃণমূলের একমাত্র একদম আসল যদি শহীদ কেউ হয় সেটা হচ্ছে কুণাল ঘোষ। দুর্নীতি করেছে তৃণমূল, আমরা চোর বলে মিছিল করেছে তৃণমূল, অথচ তৃণমূলের এসটিএফ, তৃণমূলের পুলিশ গ্রেফতার করে 3.5 বছর জেলে রেখেছিল কুণাল ঘোষকে। এত কিছু বলার পরেও, এত সারাদিন ধরে হাতের এরকম করে জোকারের মতো লুঙ্গি ড্যান্স দেয়, কী দেয়, কত কী করে, এর পরেও কুণাল ঘোষ রাজ্যসভা পায় না, লোকসভা পায় না। কিন্তু ও পাবে, বিধানসভা পাবে। ও নন্দীগ্রামে শুভেন্দুদার বিরুদ্ধে দাঁড়াবে এবং ব্যাপক মার্জিনে হারবে। তারপরে ও আবার বই লেখায় ফিরে যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।